আমরা গতদিন যে টপিকগুলো পড়ছিলাম একটা ছিল sp3 সংকরায়ন, যেখানে আমরা উদাহরণস্বরূপ মিথেন পড়ছি, অ্যামোনিয়া পড়ছি, এরপরে অ্যামোনিয়াম আয়নও পড়ছি অ্যামোনিয়ার পাশাপাশি। এরপরে আমরা ছিল sp2, এই sp2 তে আমরা পড়ছি বোরন ট্রাইক্লোরাইড। এরপরে আমরা পড়ছি হচ্ছে ইথিন, তাই না, জৈব রসায়নের ইথিন পড়ছি আমরা। তো sp2 সংকরায়নে আমরা দেখছি একটা পাই বন্ধন ব্যবহার করা ছাড়া বোরন ট্রাইক্লোরাইড, আরেকটা পড়ছি পাই বন্ধন ব্যবহার করা সহ, দুই রকমই দেখছি। আচ্ছা, sp3 এর আমরা আকৃতির নাম বলছিলাম টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, এবং বন্ধন কোণের নাম ছিল 109°28'। আর sp2 এর আমরা নাম দিয়েছিলাম যে ত্রিকোণাকার সমতলীয় আকৃতি, আর বন্ধন কোণটা ছিল 120°। এটা ছিল একেবারে প্রয়োজনীয় তথ্য, একটা অণুর দিকে তাকালে যে সকল তথ্য আমরা দেখতে পাই। ঠিক আছে, ওকে। এরপরে আমরা পড়ছি sp সংকরায়ন। sp তো আমরা দুইটা উদাহরণ পড়ছি, একটা ছিল বেরিলিয়াম ডাইক্লোরাইড অণু। বেরিলিয়াম ডাইক্লোরাইড অণুতে আমরা দেখছি যে এটার আকৃতি সরল রৈখিক এবং বন্ধন কোণ হচ্ছে 180°। আকৃতি সরল রৈখিক এবং বন্ধন কোণ 180°। আচ্ছা, গতদিনের পড়াটা আমরা প্রথম 5 থেকে 6 মিনিট একটু রিভিশন নিয়ে নিচ্ছে। এরপরে আমরা দেখছি যে sp3d সংকরায়ন, যেখানে আমরা আমরা sp তে আরেকটা উদাহরণ দেখছি, সেটা হচ্ছে পাই বন্ধন ব্যবহার সহ, তা ছিল ইথাইন অণু। কি নাম তার? ইথাইন অণু। ওকে, এটাতে আমরা দেখছি যে সংকর অরবিটাল দিয়ে সিগমা হয়েছে, সিগমা হওয়ার পরে বাকি যা আছে তা দিয়ে পাই বন্ধন হয়েছে। সিগমা বন্ধন হওয়ার পরে বাকি যা আছে তা দিয়ে কি বন্ধন হয়েছে? পাই বন্ধন হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের ইথাইন অণু বা সরলরৈখিক অণু। ওকে, ঠিক আছে। এরপরে আমরা দেখছি হচ্ছে sp3d। sp3d তে আমরা যে জিনিসটা উদাহরণ হিসেবে নিয়েছি সেটা ছিল ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5। তো এখানে এসে আমরা দেখতে পারলাম যে ফসফরাসের অযুগ্ম ইলেকট্রনটা যখন উদ্দীপিত অবস্থায় 3d তে নিতে হয়, নিয়ে কেন নিতে হয়েছে? কারণ 5টা ক্লোরিনের সাথে বন্ধন করতে হয়েছে। তো ফসফরাস তার যেহেতু s অরবিটাল ছাড়া সংকরায়ন হয় না, একটা s, 3টা p এবং একটা d, টোটাল 5টা অরবিটাল মিশ্রিত করে এমন ভাবে মানে 5টা সঠিক দূরত্বে ইলেকট্রন ঘনত্বকে রেখে দিছে, জানো ক্লোরিনটা আসার পরে একদম একই দূরত্বে এসে ধাক্কা লেগে বন্ধনটা করতে পারে। এর ফলে কি হবে? জ্যামিতিক একটা স্থিতিশীলতা থাকতে পারে। তো 5টা দিয়ে আমরা বলছিলাম যে ত্রিকোণাকার একটা সমতল, একটা ত্রিকোণাকার সমতলের উপরে এবং নিচে ক্লোরিনকে জায়গা দিয়ে আমরা এভাবে রাখছিলাম, তাই তো? এভাবে আমরা রাখছিলাম যে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় আকৃতি। ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় আকৃতি বা আমাদের বন্ধন কোণটা ছিল, 3টা বন্ধন কোণ ছিল 120° আর 2টা বন্ধন কোণ ছিল আমাদের 90°। এই ছিল আমাদের টোটাল গত ক্লাসের 5টা বেসিক এক্সাম্পল। এছাড়া আরো কিছু লাইন আমরা পড়ছি যে সংকর অরবিটাল দিয়ে কোনো পাই বন্ধন হয় না, সংকরায়িত অরবিটাল দিয়ে সবসময় সিগমা বন্ধন হয়। সংকরায়িত অরবিটালে মুক্তজোড় ইলেকট্রন থাকতে পারে, কাজে লাগুক আর নাই লাগুক। সংকর অরবিটাল দিয়ে সন্নিবেশ বন্ধন হতে পারে। উইদাউট ইউজিং s অরবিটাল নো হাইব্রিডাইজেশন ইজ পসিবল। s অরবিটাল দিয়ে কোনো পাই বন্ধন হয় না। এই হচ্ছে টোটাল কয়েকটা কমেন্ট আমাদের। ওকে, আজকে আমরা আরো কিছু উদাহরণ একটু দেখব, পাশাপাশি আমরা এটাও দেখব যে শর্টকাটে কিভাবে বের করতে হয়। তো এর আগে আমরা দেখি sp3d2 সংকরায়ন। এটার একটা উদাহরণ হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড, SF6, সালফার হেক্সাফ্লোরাইড। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। তো আমরা ম্যানুয়ালি যদি চিন্তা করি, সালফারের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3px, এটা হচ্ছে উদ্দীপিত অবস্থা ছাড়া যদি চিন্তা করো, 3px2 3py2 আর 3pz 3py1 3pz1, 16টা ইলেকট্রন। ঠিক আছে না? 10টা গেল, 14টা, 15টা, 16টা, এই হচ্ছে সালফার। এখন বন্ধন করার সময় সালফার কি কাজ করবে? সেটা হচ্ছে শেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রন বানানোর চেষ্টা করবে। বিজ্ঞানী হুন বলছে ইলেকট্রন বিন্যাস এমন ভাবে হবে যেন সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে পারে, কখন? যৌগ গঠনের সময়। তো এই 3s এর ইলেকট্রন এবং 3p এর ইলেকট্রন যদি আমি পাঠায় দিই, কোথায় পাঠায় দিলাম? আমি পাঠায় দিচ্ছি হচ্ছে 3d তে, 3d1 3d1। এখানে কোন দুইটা ডি অরবিটাল অংশগ্রহণ করতে পারবে? কে লিখতে পারবে? ডি তো 5টা আছে, কোন দুইটা ডি অরবিটাল এখানে অংশগ্রহণ করবে? সংকর অরবিটাল হয় সিগমা বন্ধনের জন্য,
কোন দুইটা ডি অরবিটাল সিগমা বন্ধনের জন্য পারফেক্ট? বলো দেখি, কোন দুইটা ডি অরবিটাল সিগমা বন্ধনের জন্য পারফেক্ট? যে ডি অরবিটাল গুলো অক্ষের সাথে অবস্থানকারী, যে ডি অরবিটাল গুলো অক্ষের সাথে অবস্থানকারী, অক্ষের সাথে অবস্থানকারী ডি অরবিটাল কোনটা? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। তোমরা একজনও বলতে পারলা না, এর কারণটা কি? তোমরা কি পড়াশোনা করে আসো নাই নাকি সব ভুলে গেছো 2 দিনের মধ্যে? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি ডি জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই দুইটা ডি অরবিটাল এখানে অংশগ্রহণ করবে। দেখতেই পারতেছি শেষ কক্ষপথের আমার একটা এস, তিনটা পি, একটা দুইটা ডি, টোটাল sp3d2 বা 6টা শঙ্কর অরবিটাল তৈরি হবে, বা সালফার 6টা ইকুয়াল দূরত্বে ইলেকট্রনটাকে রাখবে যেন ফ্লোরিন এসে বন্ধন করতে পারে। এখন কথা হচ্ছে, আমরা যদি চিন্তা করি, তোমাকে আমি 6টা কাঠি দিলাম, 1 2 3 4 5 6, এই 6টা কাঠি দিয়ে তোমাকে আমি একটা স্ট্রাকচার বানাই দিতে বললাম। একটা স্ট্রাকচার যদি বানাইতে চাও, তোমরা কি করবা? আমাকে বললো ভাই আমি একটা ষড়ভুজ বানায় দিই, কিন্তু ভাইয়া ষড়ভুজের এভারেজ অ্যাঙ্গেল কত? কেউ কি বলতে পারবা ষড়ভুজের এভারেজ অ্যাঙ্গেলটা কত? কত ডিগ্রি করে ষড়ভুজের? 60 ডিগ্রি, তাই না? কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি। আচ্ছা, তোমাদের মনে আছে আমরা 90 ডিগ্রি মানে এর নিচে 72 ডিগ্রিও কিন্তু আমরা নিতে চাই নাই। আমরা 72 ডিগ্রি কি নিতে চাই নাই, 60 ডিগ্রি কি নেওয়াটা উচিত হবে? হবে না। তাহলে একটা বিকল্প বুদ্ধি বের করা যাক। দেখো দেখি এমন করলে হয় কিনা। একটা সালফার একটা বর্গাকার তল তৈরি করলো, সমতলীয় বর্গাকার তল তৈরি করলো। কত ডিগ্রি বর্গতে? সে যদি বর্গতে কনভার্ট করতে পারে, তাহলে কত ডিগ্রি সে কনভার্ট করতে পারলো? হচ্ছে 90 ডিগ্রিতে। অ্যাটলিস্ট একটু তো বেটার। আমরা কি বলছিলাম, সংকরায়িত অরবিটাল গুলোর কি একটা বৈশিষ্ট্য থাকবে, যেন বেশি বেশি অ্যাঙ্গেলে থাকতে পারে, একদম হাত পা ছেড়ে আরামসে থাকতে পারে। আচ্ছা, তো এই তলের উপরে আর নিচে, এই তলের উপরে একটা ফ্লোরিন আর নিচে একটা ফ্লোরিন, 3 ডাইমেনশনালি, আর চারপাশে 4টা ফ্লোরিন। একটা পাউরুটির টুকরা যার ভেতর দিয়ে একটা ছুরি মাঝখান দিয়ে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, একটা পাউরুটির টুকরা যার ভিতর দিয়ে একটা ছুরি মাঝখান বরাবর, বা একটা একটা পেন্সিল একদম মাঝ বরাবর ছিদ্র করে ঢুকিয়ে দিলা। ঠিক আছে, এইরকম একটা শেপ। এখন শেপটার নাম কি দেওয়া যায়? একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই শীর্ষবিন্দুটা থেকে আমি এখানে একটা পিরামিড আঁকার চেষ্টা করলাম, হয়েছে? আচ্ছা, এবার নিচের শীর্ষবিন্দুটা থেকে আমি এইখানে একটা পিরামিড আঁকার চেষ্টা করলাম। দুইটা পিরামিড সমান কয়টা তল হইছে গণত? নীল তল আর সবুজ তল, উপর নিচ চিন্তা করো, কয়টা তল হইছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। কয়টা তল? আটটা। এই আকৃতিটার নাম অষ্টতলকীয় আকৃতি। ঠিক আছে, দেখতে সুন্দর হয়েছে না অনেক? জিনিসটা আঁকলে সুন্দর লাগবে না যখন পরীক্ষার খাতায় আঁকবা? অষ্টতলকীয় আকৃতি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে যেহেতু ষড়ভুজ হয়ে গেলে একটু চিন্তা করতে হবে, যে তুমি আমাকে কিন্তু প্রশ্ন করতে পারো যে ভাইয়া ষড়ভুজ আকৃতি কি হতে পারতো? হতে পারতো না তা না, কিন্তু ওই যে আমার যদি বেটার অপশন থাকে। আচ্ছা, একজন বলতেছে ভাই আমি পেন্সিল দিয়ে আঁকবো, এক্সামে কলম দিয়েও আঁকতে পারবা, নীল তারপরে হচ্ছে বেগুনি আর হচ্ছে এরকম কলম, তারপর হচ্ছে একটু ডার্ক কালিগুলো ব্যবহার করলে সুন্দর করে আঁকতে পারবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অষ্টতলকীয়। আমার অষ্টতলকীয় ষড়ভুজাকৃতি যদি আমার 60 ডিগ্রিতে থাকতে হয়, আমি যদি বেটার অপশনে যেতে পারি, তো কেন নয়? আমি বেটার অপশনে চলে গেছি অষ্টতলকীয়, অর্থাৎ 4জনকে একটা বর্গাকার তল গঠন করছি। প্রথমে 4জন ফ্লোরিন দিয়ে দেওয়ার জন্য একটা বর্গাকার তল গঠন করে, এই বর্গাকার তলের উপরে এবং নিচে 2টা ফ্লোরিনকে জায়গা করে দিছি। এটার নাম হচ্ছে অষ্টতলকীয়। ঠিক আছে, ওকে। বন্ধন কোণ কত হবে এবার বলো তো? সবাই কত ডিগ্রিতে? যারা উপরে দাঁড়ায় আছে আর যারা বর্গের সাইডে আছে, সবাই কত ডিগ্রি? ইচ এন্ড এভরি ওয়ান। প্রত্যেকটি সালফার এবং ফ্লোরিনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এর থেকে আরামদায়ক আর কিছু হইতে পারে? 90 ডিগ্রি, অষ্টতলকীয়। ঠিক আছে, এটাই হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড। সংকরায়নটার নাম কি হবে? একটা এস, তিনটা পি এবং 2টা ডি। এই অরবিটাল গুলোর ইলেকট্রন নিয়ে এই কাজটা করা সম্ভব হয়েছে, এই জন্য সংকরায়নটার নাম কি? sp3d2 সংকর অরবিটাল। sp3d2 সংকর অরবিটাল হলে একটা বস্তুর আকৃতি কি হয়? অষ্টতলকীয় হয়। কেমন আকৃতি হয়? অষ্টতলকীয় আকৃতি হয়, বা 90 ডিগ্রি আকৃতি হয়। ঠিক আছে,
ওকে, এবার আসি আমরা আহ, আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে sp3d3। আচ্ছা, sp3d3, একটু কথা বলে রাখি ভাইয়া, তোমাদের বইতে মাত্র একটি এক্সাম্পল দেওয়া আছে এটা নিয়ে, এবং এই একটা এক্সাম্পলই ভর্তি পরীক্ষায় আর এইচএসসি তে আসে। পুরো sp3d3 ওয়ার্ল্ডেই অল্প কয়েকটা বাছাই করা যাবে 4 থেকে 5টা যৌগের বেশি এখন পর্যন্ত ওরকম আবিষ্কৃত হয় না যারা এই অদ্ভুত সংকরায়নটা দেখাতে পারে। এটা খুবই অস্থিতিশীল অদ্ভুত একটা সংকরায়ন। আমি একটা উদ্যোগের নাম লিখি, তার নাম হচ্ছে আয়োডিন হেপ্টাফ্লোরাইড, IF7। তোমরা হয়তো দেখো ভাইয়া এটা আবার কি কথা, কোনোদিন তো শুনি নাই। আমি আগেই বলছি ভাইয়া যে তুমি শুনো নাই তার মানে যে বন্ধনটা হবে না বা পৃথিবীতে এ ধরনের যৌগ নাই এটা চিন্তা করার কোনো কারণ নেই। একটি পাত্রে আয়োডিন এবং ফ্লোরিন গ্যাসকে যদি একটা নির্দিষ্ট রকম ভাবে তোমার সমতা করে 800-900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা যায়, তাহলেও কিন্তু এ ধরনের যৌগ তৈরি করা যেতে পারে। এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগ। আচ্ছা, আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট মানে কি? সিলেট জেলার সাথে হবিগঞ্জ জেলার একটা ফুটবল ম্যাচ হবে, সিলেটের সাথে মৌলভীবাজার জেলার একটা ফুটবল ম্যাচ হবে, আন্তঃজেলা। তো আন্তঃহ্যালোজেন মানে কি? হ্যালোজেন যখন হ্যালোজেনের সাথেই বন্ধন করে, হ্যালোজেন যখন একটা হ্যালোজেন, এটা একটা হ্যালোজেন, এটা একটা হ্যালোজেন, এরা যখন উচ্চ তাপমাত্রায় নিজের সাথেই বন্ধন করে তাদেরকে বলে আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন যৌগ নিয়ে তোমাদের আরো কিছু বিক্রিয়া আমি পড়াবো। কখন পড়াবো? বন্ধন শেষ হওয়ার পরে, যখন রাসায়নিক বিক্রিয়া পড়াবো এই চ্যাপ্টারে তখন পড়াবো। আপাতত জাস্ট এটা সংকরায়নটা আমরা জেনে রাখতে পারি। তো IF7, আমরা যদি আয়োডিনের ইলেকট্রন বিন্যাস চিন্তা করি, আয়োডিনের ইলেকট্রন বিন্যাসে কি আছে? 5s2 5p5, ঠিক আছে না? এরপরে আছে 5d, এইটা না আয়োডিনের শেষ কক্ষপথ। তো উদ্দীপিত অবস্থায় আয়োডিনের 5s1 5px1 5py1 5pz1 5d1, আরেকটা d1 আরেকটা d1। নরমালি আমরা জানি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার তো থাকবেই, সাথে অন্য একটা ভেরি রেয়ার কেস, আইদার ওয়াই জেড অথবা জেড এক্স, আইদার ওয়াই জেড অথবা জেড এক্স কে সাথে নিয়ে এই কাজটা করতে হবে। তো টোটাল কয়টা কাঠি? 1 2 3 4 5 6 7, টোটাল 7টা অরবিটাল মিশ্রিত করতে হবে, অর্থাৎ 7টা পরমাণুকে আমি জায়গা দিতে পারবো। আগে বলতেছি একটু এক্সট্রিম, কঠিন কিছু না, একটা দুইটা রেয়ার এক্সাম্পল তো তুমি তোমার ব্রেনের ডাটাবেজে সেভ রাখতে পারবা। কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। এই যে আয়োডিন, একটা যদি আমি সপ্তভুজের কথা বলি, ঠিক আছে, একটা যদি আমি সপ্তভুজের কথা বলি, আমি যদি এরকম লিখি 1 2 3, এই যে এখন হবে 1 2 3 4 5 6 7, একটা ষড়ভুজের বন্ধন কোণ যদি হয় 60 ডিগ্রি, তাহলে সপ্তভুজ যেটা, এটার বন্ধন কোণ কত? আরো কমে যাবে না? 54 ডিগ্রি 55 ডিগ্রির মতো চলে আসবে। তাহলে নিশ্চয়ই আয়োডিন হেপ্টাফ্লোরাইডটা এমন হওয়ার কোনো সুযোগ নাই, নো। এত কাছে কাছে থাকলে এগুলো বিকর্ষণ করে বন্ধনটাই তৈরি হবে না। আমরা আর একটু ইজি করার চেষ্টা করি। ওই যে মন্দের ভালো একটা কথা আছে না, কাজ করি, আমি তো একটা 5টা কাঠি নিয়ে একটা পঞ্চভুজ বানিয়ে ফেলি। 5টা কাঠি দিয়ে একটা, এটা কি বানাইলাম? পঞ্চভুজ। আচ্ছা, এই হচ্ছে আমার আয়োডিন, এই কোনাগুলাই ফ্লোরিন রাখলাম। বলতে পারো, ভাই এখন তো 72 ডিগ্রি হয়ে গেছে, তোমরাই বলো ভাই আমাদের কি আর কোনো উপায় আছে? 72 ডিগ্রি অন্য সময় নেই নাই, কিন্তু এখন তো নিতে হইতেছে, আর তো উপায় দেখি না। এই পঞ্চভুজের মাঝখান দিয়ে একটা ফ্লোরিন, মানে উপর দিয়ে আর নিচ দিয়ে একটা ফ্লোরিন, ঠিক আছে? তাহলে একটা পঞ্চভুজ 5জনকে 72 ডিগ্রিতে রাখলাম, বাট 2জনকে কেমনে রাখতে পারলাম? 2জনকে তো অ্যাটলিস্ট 90 ডিগ্রিতে রাখতে পারছি। এখন এই শীর্ষবিন্দু থেকে তুমি যদি চাও একটা পিরামিড এর কল্পনা করতে পারো, আবার এই শীর্ষবিন্দু থেকেও তুমি একটা পিরামিডের মতো আকৃতি কল্পনা করতে পারো, ঠিক আছে? তাহলে তোমার একটা শীর্ষবিন্দু থেকে একটা পঞ্চতলের উপরে, একটা পঞ্চভুজীয় তলের উপরে 2টি পিরামিড অঙ্কন করা যেতে পারে, আর মনে মনে কল্পনার পিরামিড, 2টি পিরামিড অঙ্কন করা যেতে পারে। এই আকৃতিটার নাম তোমরা একটু মজা পাইবা, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে? কলম ভাঙ্গা যাবে, তাই না? অনেকে বলে ভাই এটা লিখতে তোমার কলমই ভাঙ্গা যাবে, কলম ভাঙ্গার দরকার নাই রে বাবা, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে? আচ্ছা, এখন একটু বলো দেখি, যদি বলে
IF7 এর বন্ধন কোণ কত ডিগ্রি, কি কি লিখবা? 5টা বন্ধন কোণ কত আর 2টা কত? 5টা বন্ধন কোণ কত আর 2টা বন্ধন কোণ কত? 5টা হচ্ছে 72, 2টা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 72 আর 90। এখন তুমি বলো ভাইয়া, এই যৌগটা একটা অদ্ভুত আকৃতি নিল না? ঠিক আছে, তার মানে sp3d3 এই ধরনের সুযোগ পৃথিবীতে একেবারেই অল্প। 2টা 3টা মানে বড় জোর 4টা এখন পর্যন্ত আবিষ্কৃত অনুসংখ্যা 4টা, বাকি 2-3টা হয়তো তোমরা চিনবাও না দেখলে। IF7টা তাও তোমরা চিনতে পারছো, অন্যগুলো হচ্ছে আরো জটিল অর্গানিকের বড় বড় যৌগ আর কি। ঠিক আছে, তাহলে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় sp3d3 সংকরায়ন হলে নিচের কোন আকৃতিটি সঠিক? আকৃতির নাম একটা পঞ্চভুজের উপরে বা একটা পঞ্চতলীয় গঠনের উপরে 2টি পিরামিড আঁকা যেতে পারে কল্পনায়, এরকম একটা গঠন। ঠিক আছে, দ্বিপিরামিডীয় অঙ্কন করা যায় এমন। ওকে, আচ্ছা, আমাদের বেসিক কি কি সংকরায়ন শেষ হয়েছে? sp3, sp2, p3d2 আর sp3d3, 5টা শেষ হয়েছে, আরো 5টা বাকি। ওই বাকি 5টা সন্নিবেশ যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, নরমাল যৌগের জন্য প্রযোজ্য না। তো চলো আমরা ওই 5টাতে যাওয়ার আগে এই এই যতগুলো আমরা বের করছি এগুলা শর্টকাটটা দেখে ফেলি, কিভাবে এদের গাঠনিক সংকেত পরীক্ষা আসলে পারবো আর কিভাবে এমসিকিউ পারবো। তো আমরা এখন পড়বো হাইব্রিডাইজেশন বের করার শর্টকাট। শর্টকাট অনেকগুলো নিয়ম আছে, আমি একটা নিয়ম ফলো করতে পারি। ঠিক আছে, যদি সংকরায়িত অরবিটাল বা মিশ্রিত অরবিটাল সংখ্যা x হয়, তাহলে x ইকুয়াল টু হাফ v প্লাস m মাইনাস c প্লাস a। আবারও বলতেছি, যদি সংকরায়িত বা মিশ্রিত অরবিটাল সংখ্যা x হয়, তাহলে x ইকুয়াল টু হাফ v প্লাস m মাইনাস c প্লাস a। আচ্ছা বলো ভাই, v কি? v হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। v কি? কেন্দ্রীয় পরমাণু। এই আপাতত 10 মিনিট কিন্তু ভাই একটু বেশি মনোযোগ দিতে হবে, কারণ কয়েকটা এক্সাম্পল আমি করব, কয়েকটা তোমরা এখনই ক্লাসে আমাকে সলভ করে দিতে পারবা। কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, যাকে নিয়ে কথা বলতেছি তার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা v। আচ্ছা, m কি? m হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত এক যোজনী বিশিষ্ট পরমাণুর সংখ্যা। m কি? কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত এক যোজনী বিশিষ্ট এক যোজনী বিশিষ্ট পরমাণুর সংখ্যা, এক যোজনী বিশিষ্ট পরমাণুর সংখ্যা। আচ্ছা, c কি? c মানে ক্যাটায়ন বা ধনাত্মক চার্জ সংখ্যা, ধনাত্মক চার্জ সংখ্যা। এ কি? এ হচ্ছে অ্যানায়ন বা ঋণাত্মক চার্জ সংখ্যা। ঠিক আছে, দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে, কয়েকটা এক্সাম্পল সলভ করি মুখস্থ হয়ে যাবে। আবারও বলতেছি, এক্স মানে কি? সংকরায়িত অরবিটাল সংখ্যা। ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। এম হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত এক যোজনী বিশিষ্ট পরমাণুর সংখ্যা। সি হচ্ছে কতটি ধনাত্মক চার্জ আছে। এ হচ্ছে কতটি ঋণাত্মক চার্জ আছে। কেন এই সূত্র আমাদের দরকার? দেখো ভাইয়া, পরীক্ষার হলে আমাদের এইচএসসি দিয়ে দেয় কার্বনেট, নাইট্রেট এগুলোর সংকরায়ন। বিশ্বাস করো ভাইয়া, একটা ছাত্র যদি শর্টকাট না পারে, পরীক্ষার হলে ইনস্ট্যান্ট বসে কার্বনেটের সংকরায়ন তার পক্ষে বের করা জাস্ট ইম্পসিবল হয়ে দাঁড়াবে। আমি বুঝাতে পারছি কথাটা? একদম কঠিন হয়ে দাঁড়াবে তার জন্য। আর এই সকল যৌগমূলক আয়ন, চার্জিত আয়ন, এদের ক্ষেত্রে আমাকে শর্টকাটটা জানতেই হবে, নতুবা অনেক কঠিন হয়ে যাবে আমাদের জন্য হিসাব। ঠিক আছে, এখন আমি একটু মিলায়া দেখাই। যেমন আমি যদি মিথেনের উপর টেস্ট করে দেখাই, তুমি জানো মিথেন sp3, বাট কিভাবে sp3 শর্টকাট দিয়ে বের করতে হয় এটা তোমরা পারবা কিনা দেখো। এক্স মানে সংকরায়িত অরবিটাল সংখ্যা, হাফ কেন্দ্রীয় পরমাণুকে, ঠান্ডা মাথায় দেখো বুঝবা, সামনে যদি খাতা কলম থাকে আরো ভালো। কার্বনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 4টা। এরপরে ভি এর সাথে এম বসাতে হয়। এম মানে কি? কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত এক যোজনী বিশিষ্ট পরমাণুর সংখ্যা। হাইড্রোজেনের যোজনী কত? এক। কয়টা আছে? 4টা আছে। এই পুরো যৌগের মধ্যে কোনো ধনাত্মক চার্জ নাই, কোনো ঋণাত্মক চার্জও নাই, -0 +0 কিছুই নাই। আনসারটা কত আসে? 4। 4 মানে 4টি অরবিটাল মিশ্রিত করো। আই রিপিট, 4 মানে কি? সংকর অরবিটাল সংখ্যা 4 মানে কি? 4টি অরবিটাল মিশাও। 4টি অরবিটাল মিশাইতে হবে। এরকম কি কি সংকরায়ন তুমি পারো? তুমি জানো sp3, sp2d আর dsp2, চিনো না তুমি? এখন আমার একটা কথার উত্তর দাও, কার্বনের কাছে কোনো ডি অরবিটাল আছে নাকি নাই? ইয়েস অর নো? কার্বনের কাছে কোনো ডি অরবিটাল আছে নাকি নাই? নাই। তাহলে তোমার আনসারটা কি? এটা কাইটা দাও, আনসার sp3। আনসার কি? sp3।
কথা বুঝতে পারছো? 4 সংখ্যাটা দেখার পরে তোমার মনের মধ্যে মনে হবে 4 মানে 4টি অরবিটাল মিশানো লাগছে। 4টি অরবিটাল মিশানো হবে এমন সংখ্যায়ন আমি জীবনে কি কি পড়ছি? আমি পড়ছি sp3, আমাকে পড়ানো হয়েছে sp2d নামে একটা সংখ্যায়ন আছে, একটা s দুইটা p একটা d, আর একটা সংখ্যায়নের নাম আছে যে প্রথমে d এরপরে s এরপরে দুইটা p। তো তুমি ভাববা না কার্বনে তো d নাই, তাহলে আনসারটা sp3, সিম্পল হিসাব। আচ্ছা ওকে, ডি থাকলে কি হইতো এরকম একটা প্রশ্ন এখন মনে জাগতেছে না? চিন্তা করো না, প্রশ্নটা গিলে ফেলো, আমি বলতেছি আনসার বলতেছি, চিন্তা করো না। আচ্ছা আমরা আরেকটু টেস্ট করে দেখি। অ্যামোনিয়াম আয়ন, পরীক্ষার হলে আমারে দিল অ্যামোনিয়াম আয়ন। এখন আমি লিখলাম এক্স এক্স ইকুয়াল টু হাফ, হাফের পরে ভি, সূত্রটা কি? ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ঠিক আছে, এখন ভি মানে কি? কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। নাইট্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 5। নাইট্রোজেনের সাথে কয়টা পরমাণু যুক্ত আছে? হাইড্রোজেন একযোজী বিশিষ্ট পরমাণু কয়টা আছে? 4টা আছে। মাইনাস ধনাত্মক চার্জ, মাইনাস ধনাত্মক চার্জ কয়টা? আচ্ছা এখানে ধনাত্মক চার্জ দেখতে পারতেছো এই আয়নটাতে? আছে। কয়টা ধনাত্মক চার্জ আছে? একটা। ঋণাত্মক চার্জ কিছু আছে? নাই। আনসার কত? 4। ঠিক আছে না? আনসার কত? 4। তাহলে 4 মানে 4টি অরবিটাল মিশাও, তাহলে sp3 sp2d আর dsp2। নাইট্রোজেনের ডি আছে না নাই? yes or no? নাইট্রোজেনে শুনছো কোনোদিন 2d? জীবনে শুনছো নাকি এরকম কিছু? নাই। ঠিক আছে না? তাহলে নাই, বাদ দাও, আনসার sp3। আচ্ছা অ্যামোনিয়াম আয়নে যে sp3 ওইভাবে বের করতে কতক্ষণ লাগে আর এইভাবে বের করতে কতক্ষণ লাগে? এমসিকিউর জন্য আমরা কোনটা ফলো করব? রিটেন হলে স্যারকে আমি সব লিখে দেখাবো যে স্যার এভাবে 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 সব এভাবে হয়েছে, আকৃতি টাকৃতি। এমসিকিউ বললে ঝটপট আনসার। তাহলে অ্যামোনিয়াম অণুর আকৃতি কি? চতুস্তলকীয় আকৃতি। আনসার কি? চতুস্তলকীয়। বন্ধন কোণ কত? 109 ডিগ্রি। সংকরায়ন কি? sp3। ঠিক আছে না? ওকে, ও অতি তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমরা আরো কিছু প্র্যাকটিস করি। কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইড তোমাকে কিন্তু আমি পড়াই নাই, পড়াইছি? পড়াই নাই, তোমার জন্য নতুন। চলো তো বের করি। এক্স ইকুয়াল টু হাফ, কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 4টা, যোগ। আচ্ছা ভি প্লাস এম, এম এম মানে একযোজী বিশিষ্ট পরমাণুর সংখ্যা। আমারে বলো দেখি অক্সিজেন কি একযোজী? অক্সিজেন তো দ্বিযোজী, তাই না? জীবনে শুনছো অক্সিজেনের যোজনী এক? শুনি নাই আমরা। অক্সিজেন দ্বিযোজী, তাহলে এখানে একযোজী বিশিষ্ট পরমাণু নাই, কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই। আনসার কত? 2। আনসারটা কি হবে রে বাবা? দুইটি অরবিটাল মিশায় কোন সংকরায়নে? দুইটি অরবিটাল মিশায় কোন সংকরায়নে? এসপি। এসপির আকৃতি কি? এসপি সংকর অরবিটাল যারা ফলো করে তারা কেমনে থাকে? তাদের আকৃতিটার নাম কি? বন্ধন কোণ 180 ডিগ্রি। আকৃতিটার নাম কি? লিনিয়ার বা সরল রৈখিক। আচ্ছা যদি এইচএসসি তে প্রশ্ন হয় বা ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হয় কার্বন ডাই অক্সাইড অণুর আকৃতি কি, কয় সেকেন্ড লাগবে বের করতে? 45 সেকেন্ডে ওভারঅল পারা যাবে তো? এমসিকিউ 45 সেকেন্ড ঢাকা ভার্সিটির জন্য, আর সাস্টের জন্য 1 মিনিট 5 সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টাইম। এই টাইম থেকে আমরা বাইরে যেতে পারবো না। ওকে, 1 মিনিট 5 সেকেন্ড, আর ঢাকা ভার্সিটির জন্য 45 সেকেন্ড। তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। আর তোমাকে এখন বলতে পারো ভাইয়া কার্বন ডাই অক্সাইড ম্যানুয়ালি বের করে দেখাবেন? এখন দেখাবো না। ম্যানুয়ালি বের করতে এটা অনেক সময় লেগে যাবে, তোমাকে লুইস স্ট্রাকচার পাঠতে হবে, আস্তে আস্তে বের করতে টাইম লাগবে, কিন্তু এখনো এটা তোমাদের হাত আসে না আমি দেখানোর মতো। হ্যাঁ, আচ্ছা চলো দেখি আরো কিছু সলভ করি। কার্বনেট, কার্বনেট এক্স ইকুয়াল টু হাফ। ঠিক আছে, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তো কার্বনেটটা কিভাবে বের করব? কার্বন কেন্দ্রীয় পরমাণু, তার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 4টা। এম হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজী পরমাণু, একযোজী কেউ নাই তাহলে 0। মাইনাস ক্যাটায়ন, কোনো ধনাত্মক চার্জ নাই, যোগ অ্যানায়ন ঋণাত্মক চার্জে, শুধু সংখ্যাটা বসাবো, সূত্রের প্লাস মাইনাসে কিচ্ছু চেঞ্জ করতে পারবো না, যা বলছি তাই। শুধু ঋণাত্মক চার্জ কয়টা? 2টা, তাহলে 2 দিব। 2 দিলে 3, 3 হলে একটাই সম্ভাবনা, 3 হলে একটাই সম্ভাবনা। 3টা অরবিটাল মিশাও এমন সংকরায়ন তোমাকে কি পড়াইছি ভাইয়া বলো তো? sp2। আর কোনো সম্ভাবনা আছে? নাই। আনসারটা কি? sp2। ঠিক আছে, আনসারটা কি? sp2। আকৃতিটার নাম কে বলতে পারবে? কোন আকৃতি থাকে কার্বনেটের? sp2 মানে আকৃতিটার নাম কি? কার মুখস্থ আছে বলতে পারো? সমতলীয় কি আকৃতি? সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার আকৃতি। বন্ধন কোণ কত ডিগ্রি? বন্ধন কোণ 120 ডিগ্রি। বন্ধন কোণ 120 ডিগ্রি। একটা বেসিক কোশ্চেন শুনো তো,
কার্বনেট অণুতে অসংকরায়িত অরবিটালটি কত ডিগ্রি কোণে অবস্থান করে? কেউ বলতে পারবে আনসারটা? কার্বনেট অণুতে, এই তো তোমাদের কথা বলার আগেই আনসার দিয়ে ফেলতেছো। এখন আমার একটা কথা বলো, এই যে তুমি ঝটপট আনসারটা দিতে পারলা, এটার জন্য কোন ক্লাসটা দায়ী? গত দিনের ক্লাসটা দায়ী। ঠিক আছে, মানে এজন্যই জীবনে সবসময় মনে রাখবা, আগে বেসিক পরে শর্টকাট। আগে বেসিক পড়ছি, এখন শর্টকাট পড়তে ভালো লাগতেছে। কাল ওই দিন যদি চাইতাম শর্টকাট দেখাইতাম, মজা লাগতো, কিন্তু জ্ঞান অর্জন হইতো না, লাভ হইতো না কোনো। ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু বের করতে পারবা কিনা সালফেট? তোমাদের হোম এখন দেখো দেখি, সালফেট, জ্যানন F2, এই দুইটা বের করো তো ভাইয়া। 2 মিনিট সময় নাও, না পারলে তো আমি আসি। সালফেট আর জ্যানন F2। নিজেরা চেষ্টা করো, 2 মিনিট, না পারলে ভাইয়া বলে দিব। ফার্স্টেরটা 4, ঠিক আছে। ইমন, ভেরি গুড ভাইয়া। তুমি খুব ভালো আনসার পারছো, খুব সুন্দর একটা আনসার পেরে গেছো। ওকে, দেখো ভাইয়া, এবার সবাই একটু দেখো দেখি। একটা কথা বলে রাখি ভাইয়া, তোমার যদি সালফার এবং জ্যাননের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করতেই কলমের ডান্ডি ভাঙ্গা যায়, তাহলে ভাই খবর আছে। একটা কথা মনে রাখবা, কেমিস্ট্রিকে কঠিন আকারে কোনোদিন দেখবা না। জ্যাননের তোমার পারমাণবিক সংখ্যা মুখস্থ নাই, কিন্তু কমন সেন্স তো তোমার মধ্যে আছে। একটা নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 8টা। সালফারের শেষ কক্ষপথের ইলেকট্রন মুখস্থ করার জন্য তোমার এত চিন্তা করার দরকার নাই। তোমার তো এটা ভালো করেই জানা ছিল, অক্সিজেন, সালফার, সেলেরিয়াম, টেলোরিয়াম, এরা কি গ্রুপ 16 না? তুমি এত এত সূত্র মুখস্থ করো, তুমি বুঝি পর্যায় সারণীর 13, 14, 15, 16, 17 সিরিয়াল ওয়াইজ একটু মনে রাখতে পারবো না? চারটা চারটা করে কোনো ব্যাপারই না। অক্সিজেনের শেষ কক্ষপথে যদি 6টা ইলেকট্রন হয়, সালফারেরও 6টা, সেলেরিয়ামও 6টা, টেলোরিয়ামেরও 6টা। ঠিক আছে, এটা হচ্ছে তাদের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস। আমাকে যদি বলা হয় সালফেট, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। এক্স ইকুয়াল টু হাফ। হাফ হলে আমি এরপরে 6, কোনো একযোজী পরমাণু নাই, ক্যাটায়ন নাই, অ্যানায়ন 2টা, আনসার 4। 4 হলে সম্ভাবনা sp3, sp2d আর dsp2। এখন তোমাদের মনটার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে। তোমরা ভাববা ভাইয়া সালফারে তো ডি আছে, এখন কেমনে চিন্তা করব? একটু শর্টকাট একটু বলে দিই, কোন ধাতু আসার আগ পর্যন্ত sp2d বা dsp2 হবে না। সালফার কি ধাতু নাকি অধাতু? খালি এতটুকু বইলা দাও, সালফার কি ধাতু নাকি অধাতু? সে কোন দিকে আছে পর্যায় সারণীর? ডান দিকে না? অক্সিজেন গ্রুপে না? যে অক্সিজেনের গ্রুপে সে কি কোনোদিন ধাতু? তাহলে ধাতু আসার আগ পর্যন্ত sp2d কিংবা dsp2, ধাতু আসার আগ পর্যন্ত ডি অরবিটাল ব্যবহার করার দরকারই নাই। কেন দরকার নাই? আনসারটা আজকে পাবা না, পেয়ে যাবা ঠিকই, কিন্তু এখন পাবা না আনসারটা। এখন আমাদের ট্রিক শিখতেছি শুধু। আনসার sp3, আনসার sp3। ঠিক আছে, ওকে। আচ্ছা, কথা মনে হয় একটু কেটে আসতেছিল, এখন বলো তো কথাটা স্পষ্ট কিনা। আমি মাইকটা আবার মুখের সামনে আনতেছি, দেখো তো ভাই এখন কি কথা স্পষ্ট শোনা যায় কিনা। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া, জ্যানন F2, জ্যানন F2, ঠিক আছে। ওকে, এটার দিকে তাকাই একটু। জ্যাননের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8টা। ফ্লোরিন এর যোজ্যতা কত? হ্যালোজেন না? হ্যালোজেনের যোজ্যতা কত? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সব এক। তাহলে এক যোজি বিশিষ্ট পরমাণুর সংখ্যা কয়টা আছে? 2টা। মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, আনসার কত? 5। 5 মানে তোমারে একটা জিনিসই শেখানো হয়েছে, 5 মানে কি? sp3d। ঠিক আছে, 5 মানে কি? sp3d।
তাহলে আনসারটা কি sp3d। ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা তো তোমরা জানো, চলো তো এখানে টেস্ট করে দেখি তো। ফসফরাসের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, ক্লোরিন 5টা আছে, কোনো চার্জ নাই, আনসার 5 sp3d। হয়ে গেল না? আচ্ছা, আরো সলভ করা লাগবে ভাইয়া। যত সলভ করব, আমরা যদি আমাদের নোট খাতায় অনেক সূত্র মানে অনেকগুলা এক্সাম্পল আগেই পারি, তাহলে কিন্তু আমাকে নতুন কোন এক্সাম্পল দিয়ে স্যাররা আটকাতে পারবে না। তাহলে AlCl4 মাইনাস BCl3 BCl4 মাইনাস NO3 মাইনাস, এই তিনটার আনসার বলে দিতে পারবা? একটু সংকর আয়নটা বলবা, আনসার সরাসরি সংকর আয়ন বলবা। AlCl4 BCl4 আর NO3। সংকর আয়ন কি হবে এই তিনটার? AlCl4 মাইনাস BCl4 মাইনাস আর NO3 মাইনাস। সাদমান, তোমার আনসারটা ঠিক আছে। সংকর আয়নগুলোর নাম কি? AlCl4 মাইনাস কত আসে? 4। 4 মানে sp3, 4 মানে sp3। sp2d বা dsp2 কখন হয়? যদি ধাতু থাকে, অবস্থান্তর ধাতু থাকে তখন। অবস্থান্তর ধাতু কারা? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এখানের মাঝখানের গুলা। ঠিক আছে। BCl4 এটা কত? sp3। লাস্টেরটা কত? sp2। আচ্ছা, কে জানি একটা প্রশ্ন করছে দেখি, সংকর আয়নগুলোর নাম কিভাবে বুঝবো, তাই তো? ওই যে বললাম না যে সংখ্যাটা দেখে পারবো। আমি একটু দেখি তো, SF6। ঠিক আছে, SF6 মানে x ইকুয়াল টু, আচ্ছা আমি তোমাকে এভাবে লিখি, PCl5 মাইনাস, ফসফরাস পেন্টাক্লোরাইড, উপরে একটা মাইনাস চার্জ দিলাম। এখন এটার সংকরায়িত কথা আমার বলতে হবে। তাহলে x ইকুয়াল টু হাফ, ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5টা, ক্লোরিন কয়টা আছে? 5টা, মানে একযোজি পরমাণুর সংখ্যা আছে 5টা। আচ্ছা, মাইনাস ধনাত্মক চার্জ যোগ ঋণাত্মক চার্জ কয়টা আছে? একটা। আনসার আমার কত দাঁড়াইলো এখানের মধ্যে? সরি, এখানের মধ্যে দাঁড়ো, এটা না, এটার অস্তিত্বহীন মনে হচ্ছে, অন্য কিছু দেখায়। দাঁড়ো, এটা না, এরকম না, দশমিক টাইপের না, যেটা এরকম দশমিক, যেগুলা দশমিক আসবে যেগুলো, ওগুলো কিভাবে সলভ করতে হয় এটা দেখাবো, বাট আমি এরকমই দেখাতে চাইতেছি। মনে করো SF6, এক্স ইকুয়াল টু হাফ, সালফার 6টা, ফ্লোরিন 6টা, আনসার কত? 6। এই 6 সংখ্যাটা দেখা মানে তোমাকে বলা হচ্ছে বা তুমি বুঝতে পারতেছো 6টি অরবিটাল মিশ্রিত হয়েছে। 6টি অরবিটাল মিশ্রিত হওয়ার সম্ভাবনা কি? একটা S, 3টা P, 2টা D, sp3d2। আকৃতিটা কি? অষ্টতলকীয়। বন্ধন কোণ কত? 90 ডিগ্রি। বেসিক অংশটা তো আমরা জানি, যে কোনো উদাহরণ দিলে শর্টকাটে ফালায়া MCQর জন্য আনসারটা বলে দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখন আরো কিছু যত দেখবো তত আমাদের ক্লিয়ার হবে কনসেপ্ট। দেখো, আমরা এই যে স্ট্রাকচার যে এঁকে ফেলা লাগে, এই স্ট্রাকচারটা আমরা আঁকতে পারবো কিনা। ঠিক আছে, ওকে। এখন ও আচ্ছা আচ্ছা, সাদমান বলতেছে ভাইয়া সালফারের জন্য ডি। আমি তোমাকে কথাটা এটা বলতে চাইনি, কথাটা তোমরা বুঝো নাই। আমি যখন সালফেট বলছি তখন সম্ভাবনা কি আছে? সালফেটের জন্য 4 আসে, কথাটা বুঝো কিন্তু। একজনে খুব সুন্দর একটা প্রশ্ন করছে, ভাইয়া সালফারের জন্য ডি হবে কি হবে না, এই ব্যাপারটা আবার ক্লিয়ার করতে হবে। এই দেখো, 4 হলে তোমার হাতে সম্ভাবনা থাকে sp3, sp2d আর dsp2। আমি জাস্ট এই কথাটা বলছি, যদি কারো sp3 109 ডিগ্রির সুযোগ থাকে, তাহলে সে ডি এবং sp2d এইটাতে যাবে না। অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতু যদি হয়, পর্যায় সারণীর যে ধাতুগুলো মাঝখানে অবস্থান করে, কোন মাঝখানে? অর্থাৎ
গ্রুপ 1 আর 2 আর 13 থেকে 18 মাঝখানে কারা আছে? আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম আছে না এরা? এরা যদি হয় তখন, এটা চ্যাপ্টারের অন্য একটা অংশ আমরা দেখব, এরা হলে তখন সম্ভাবনা আছে, এর আগ পর্যন্ত না। এখন আমি তোমারে পড়ালাম সালফার হেক্সাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইডে আসলো 6, 6 দিয়ে তোমার কাছে কি আর কোনো অপশন আছে কিনা সাদমান, এটা বলো। আমাদের কি আর কোনো অপশন আছে? নাই তো, তখন ডি অরবিটাল ব্যবহার করবে। কথা হচ্ছে ডি অরবিটাল ব্যবহার করা ছাড়াও যদি শুধু পি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, বেশি বন্ধন কোণ করে, টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় করে, তাহলে এটা করা যাবে। আচ্ছা, হলিজিৎ বলতেছো যে ভাই sp2d আর dsp2 এর মধ্যে পার্থক্য কি? ভাইয়া তোমাদেরকে আমি একটা সহজ কথা বলে দিই, আমরা এখন আপাতত এই সংকরায়ন গুলো নিয়ে কোনো প্রশ্ন আমাকে করা যাবে না আপাতত। কেন করা যাবে না? এইটা এখনকার টপিক থেকে সম্পূর্ণ বাহিরে। সন্নিবেশ বন্ধন, লিগ্যান্ড এবং অবস্থান্তর ধাতু ক্লিয়ার করার পরে তোমার হয়তো আমাকে আর প্রশ্ন করা লাগবে না, তুমি এগুলো এমনি পেরে যাবা। আমরা এই 4টা বাদে বাকি 6টা নিয়ে পড়তেছি এখন। ক্লিয়ার কথাবার্তা? এই 4টা আমাদের চোখের সামনে আপাতত নাই। কখন আসবে এই 4টা? অবস্থান্তর ধাতু যেদিন থেকে পড়ানো শুরু করব ওই দিন থেকে। বাকি 6টা নিয়ে আমাদের এখন কথা। ঠিক আছে? ওকে। পার্থক্য কি, কোনটা কেমন, সব আমরা বলবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, একটা কিছু বাদ যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, সালফেট যে তুমি দেখছো, তোমাকে যদি কেউ বলে যে ভাই সালফেট তো সারা জীবনে এমনি লিখে আসছি, এটার গাঠনিক সংকেতটা কেমন, মানে দেখতে কেমন, আঁকবো কেমনে? আচ্ছা, সালফেটের সংকরায়নটা কি? sp3। sp3 মানে কয়টা সিগমা বন্ধন করতে পারবে? 4টা। আমরা কি 4টা সিগমা বন্ধন দিলে কোনো অপরাধ আছে? নাই। আচ্ছা, কয়টা চার্জ আছে? 2টা। 2টা মাইনাস মানে কি? কয়টা অক্সিজেনের উপরে ঋণাত্মক চার্জ আছে? অর্থাৎ এইটা যখন তৈরি হয়েছিল অক্সিজেনের পুরোপুরি রকমের যোজ্যতা ফিল আপ হয় নাই, তাহলে 2টা অক্সিজেনের উপরে ঋণাত্মক চার্জ আছে। একটা কথা বলো দেখি, এই অক্সিজেনের কাছে 2টা মুক্ত জোড় আছে, এই অক্সিজেনের কাছে 2টা মুক্ত জোড় আছে, ঠিক আছে না? এদের সবার কাছে 2টা মুক্ত জোড়, সবার কাছে 2টা মুক্ত জোড়। আচ্ছা, 2টা মুক্ত জোড়, এখানে নেগেটিভ চার্জ, এখানে ইলেকট্রন, সব মিলে অক্সিজেনটা কি অষ্টক ফিল আপ করে খুশি। তাহলে এই লাল কালারের আন্ডারলাইন করা আর এই লাল কালার আন্ডারলাইন করা, এই 2টা অক্সিজেন খুশি। এই গ্রিন কালারের অক্সিজেন 2টা খুশি না। কি করলে খুশি হতে পারে বলো দেখি? তার যোজ্যতা ফিল আপ করার জন্য কি করা দরকার, কে বলতে পারবে? তার যোজ্যতা ফিল আপ করার জন্য কি করা দরকার? সিগমা বন্ধন হয়ে যাওয়ার পরেই কি সবকিছু বন্ধ, নাকি আরো কিছু করা যেতে পারে? সিগমা বন্ধন হয়ে যাওয়ার পরে সবার দিকে একবার তাকানো হয় যে ভাই কার কি লাগবে। ইথিন অণু গঠনের সময় মনে আছে, প্রথমে সব সিগমা গুলো হয়ে গেছিল, সিগমা বন্ধন হয়ে যাওয়ার পরে বাকি লেফট ওভার অরবিটাল দিয়ে এটা কি বন্ধন? পাই বন্ধন। পারবা সালফেটের আকৃতি আঁকতে? এটা হচ্ছে সালফেট অণুর গাঠনিক সংকেত বা লুইস স্ট্রাকচার। সংকরায়িত অরবিটাল থেকে আমি কি আঁকতে পারলাম? গাঠনিক সংকেত এঁকে ফেলতে পারলাম। প্রথমে সংকরায়িত অরবিটাল, এরপরে কি আঁকতে পারলাম? গাঠনিক সংকেত আঁকতে পারলাম। ঠিক আছে? ওকে, তোমাদেরকে একটু হাই ভোল্টেজ উদাহরণের দিকে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, এখন একটা কথা শুনো আমার, এটা তোমার সালফেট, তুমি চিনলা, এটা তোমার সালফেট, চিনছো না? ওকে, 2জন প্রোটনকে নিয়ে আসছো, এই একজন প্রোটন, এই একজন প্রোটন। প্রোটনের পজিটিভ চার্জ আর অক্সিজেনের নেগেটিভ চার্জ কাটাকাটি। চিনো নাকি এই অণুটা? কি নাম অণুটার, কেউ চিনো? এই অণুটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত জিজ্ঞাসা করলে কি বলবা? এটা লিখে দিবা। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের আকৃতি কেমন? আনসারটা কি হবে? চতুস্তলকীয়। আনসারটা কি হবে? চতুস্তলকীয়। মনে থাকবে, সালফিউরিক অ্যাসিডের আকৃতি কেমন? চতুস্তলকীয়। ওকে, ঠিক আছে। এই ঝটপট 30 সেকেন্ডে সংকরায়ন বলবা এটার। ফসফেট, ফসফরাসের সংকরায়ন কি? 30 সেকেন্ডে বলতে হবে।
সংকরায়নটা কি হবে? sp3। কি হবে ভাইয়া? sp3। ফসফরাস কোন গ্রুপের সদস্য? গ্রুপ 15। গ্রুপ 15 এর নাম নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ঠিক আছে না? এটা হচ্ছে গ্রুপ 15 নাম। নাইট্রোজেনের শেষ কক্ষপথে যদি 5টা ইলেকট্রন থাকে, ফসফরাসের শেষ কক্ষপথে 5টা। 5টা আর এখানে 3টা, টোটাল ইলেকট্রন কয়টা? 8টা। অক্সিজেনকে তো গণায় ধরবো না, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। 4 মানে কি? sp3। যদি sp3 সুযোগ থাকে sp3 হবে, অন্য কিছু হওয়ার আর চান্স নাই। ঠিক আছে, দাও ফসফরাস। sp3 মানে 4টা অক্সিজেনকে আগে ধরো। সংকর অরবিটাল মানে কি? আগে একদম ঘাড়ের মধ্যে ধরছো দৌড় দিয়া। ছিনতাইকারীরে তো আরে ধরতে হবে আগে, এরপরে না মায়ের, আগে ধরলাম। হ্যাঁ, আচ্ছা। কয়টা অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ? 3টা অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ। ঠিক আছে, এই উপরের অক্সিজেনটা খুশি না। কিভাবে তারে খুশি করা যেতে পারে? এই উপরের অক্সিজেনটা খুশি হয় না, সবাই খুশি। সবাই, সবাইকে অষ্টক ফিল আপ করাইতে হবে। সবার যেন শেষ কক্ষপথ 8টা ফ্লেভার পায়। সবার শেষ কক্ষপথ কি পেতে হবে? 8টা ফ্লেভার পেতে হবে। কি করা উচিত তাহলে সে খুশি হবে? পাই বন্ধন, মাত্রই তো পড়ালাম। কি বন্ধন? পাই বন্ধন। ঠিক আছে, এত চিন্তার কিছু নাই তো, তোদের ভুল হইলে হবে, কনফিডেন্সের সাথে উত্তর দিবি। পাই বন্ধন। আচ্ছা, বুয়েটের প্রশ্নে যদি ফসফেট সালফেটের গাঠনিক সংকেত আঁকতে বলে, আচ্ছা, খুব কি কঠিন প্রশ্ন নাকি 3টা 4টা গাঠনিক সংকেতে 10 মার্ক দিয়ে দিবে? পারা যাবে কি যাবে না? খুব বেশি কঠিন কি নাকি পারা যাবে? ঠিক আছে, PO4 3-। প্রথমে শর্টকাটে সংকরায়ন বের করব, পরে আমরা দেখব যে কার কার কাছে চার্জ আছে আর কে খুশি না। এই অক্সিজেন যে অষ্টক ফিল আপ করছে কেমনে বুঝলাম? এই যে 4টা ইলেকট্রন, আর তার শেষ কক্ষপথে কয়টা ফিলিং পাইতেছে? 5টা, 6টা, 7টা, 8টা। এই টোটাল তার শেষ কক্ষপথ 8টা ইলেকট্রনের ফ্লেভার পাইতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন 3জন প্রোটনকে নিয়ে আসছি। প্রোটন এসে বলল যে ভাই চলেন প্লাস মাইনাস চার্জটাকে প্রশমিত করি এবং বন্ধন করি। বন্ধন করি। কি নাম এটার? এই অণুটার নাম কি? এই অণুটা আমরা চিনি, এটার নাম ফসফরিক অ্যাসিড। কি নাম? ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত আঁকতে বললে পারবো। ফসফরিক অ্যাসিডের সংকরায়ন কি? অনেকে বলবে আয় হায়, ফসফরিক অ্যাসিডের সংকরায়ন এটা আবার কেমনে হয়? চিন্তার কোনো কারণ নাই, এটা ট্রিকি কোশ্চেন। ফসফেটের যেটা সংকরায়ন, ফসফরিক অ্যাসিডের ওই একই সংকরায়ন, কারণ ফসফরাস রেডি হয়েছে, অক্সিজেন শুধু তার চার্জ গুলো ব্যবহার করছে প্রোটনের সাথে, দ্যাটস ইট। ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, ওকে। এবার আসো, একটু আমরা আরেকটু ডিপ কনসেপ্টে চলে যাই। হ্যাঁ, আরো কিছু উদাহরণ দেখা যাক। জ্যানন ডাইফ্লোরাইড পড়াইছিলাম তোদেরকে, তাই না, একটু আগে? জ্যানন ডাইফ্লোরাইড পড়ানোর পরে আমরা বুঝলাম যে এক্স এর ভ্যালুটা 5 আসে, তাই না? ও 5 মানে আনসারটা হওয়া উচিত sp3d। কিন্তু তোরা একজন স্টুডেন্টও জিজ্ঞাসা করলি না যে ভাই ব্যাপারটা তো মিললো না, কেউ তো বলতে চাইলে না যে sp3d কেমনে হয়। জ্যানন F2, এটা কি বেরিলিয়াম ক্লোরাইডের মতো লাগতেছে না দেখতে অনেকটা? যে একটা কেন্দ্রীয় পরমাণু, তার দুই পাশে 2টা অ্যাটম। তাহলে জ্যানন কি এস আর পি এই 2টা মিশাইলেই হয়ে যেত না? কথাটা বুঝো কিন্তু। আমার 2টা পরমাণু, 2টা অতিথি আসতেছে, 2টা বন্ধন করতে পারলেই তো কাজ হইতো। তাহলে আমার এইটা কেমনে বের হলো? এই আনসারটা কি সঠিক নাকি বেঠিক, এই ব্যাপারটা এখন চিন্তায় চলে আসবে যে ভাই এটা কি সঠিক হয়েছে নাকি হয় নাই। নাম জ্যানন F2, ফ্লোরিন 2টা, 5টা অরবিটাল দিয়ে আমি করব কি? আচ্ছা চলো আগে দেখি। জ্যানন দিলাম, ফ্লোরিন দিলাম। আচ্ছা, ভালো কথা। এই হচ্ছে জ্যানন। কয়টা সংকর অরবিটাল? 5টা। 5টা সংকর অরবিটাল আমার। তাহলে এই এই যে গেল একটা সংকর অরবিটাল, এই যে 2টা, এই যে 3টা। আকৃতিটা কি হয়? 5 হলে কি হয় আকৃতিটা? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হয়, হয় না? হয়, আচ্ছা। ওকে, আমি এগুলো একটু মুছে দিই মাঝখানে। ওকে, জ্যানন দিলাম,
এরপরে এই হচ্ছে তার আরো দুইটা সংকর অরবিটাল। এটার সাথে কে আছে, এখানে আছে ফ্লোরিন। ফ্লোরিন দিলাম, বন্ধন করলাম, ফ্লোরিন দিলাম, বন্ধন করলাম, সিগমা বন্ধন করলাম, সিগমা বন্ধন করলাম, আঁকলাম, ঠিক আছে, হিসাব ঠিক আছে, সংকরায়ন ঠিক আছে, আঁকলাম। বলতে হবে এই লাল বক্স গুলাতে তাইলে কি আছে। সাদমান, ভেরি গুড ভাইয়া, তোর সাথে দেখা হলে একটা চকলেট পাবি, সবার আগে আনসার দিছিস। একটা কথা মনে আছে যে এই হলিজিৎ কি বললা, এটা sp2d কেমনে হয় রে বাবা, উল্টা পাল্টা কি যে বলিস তোরা। sp2d মানে হচ্ছে 4টা অরবিটাল, 5 হলে sp2d কেমনে হয়, গাধা নাকি? ঠিক আছে, 5 মানে sp3d, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। একটা ভালো পড়ার মাঝখানে কি নিয়ে আসলি আবার? ওকে, আবার বলতেছি, শঙ্কর অরবিটাল নিয়ে বা শঙ্করায়ন নিয়ে কিছু কমেন্ট ছিল আমাদের। কমেন্ট গুলো কি? শঙ্কর অরবিটালে মুক্ত জোড় ইলেকট্রন থাকতে পারে, কাজে লাগুক আর নাই লাগুক। মনে পড়ে কথাটা? শঙ্কর অরবিটালে মুক্ত জোড় ইলেকট্রন থাকতে পারে, কাজে লাগুক আর নাই লাগুক। তাহলে এই বাকিগুলাতে কি আছে? বাকিগুলাতে মুক্ত জোড় আছে। বাকিগুলাতে কি আছে? মুক্ত জোড় আছে। তাহলে বাকিগুলাতে মুক্ত জোড়, তাহলে জ্যানন F2 এই অণুটা কিভাবে আছে? শঙ্কর অরবিটালের আকৃতি ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়, কিন্তু জ্যানন F2 অণুটা কিভাবে আছে এটা বলো দেখি। যদি বলে জ্যানন F2 অণুর আকৃতি কি রূপ হতে পারে, অণুটা কিভাবে অবস্থান করে? ভেরি গুড, আনসারটা হচ্ছে লিনিয়ার বা কি, সরল রৈখিক। এরকম হাই ভোল্টেজ কোশ্চেন কোথায় আসবে? আইদার সাস্ট অথবা বুয়েট, আর কোথাও না। আসলে অনেক পোলাপাইন আনসার করতে পারবে না, কারণ এতটুক তীব্র কোশ্চেন আনসার করার মতো ক্ষমতা সবার নাই। আনসারটা কি? লিনিয়ার। যদি বলে জ্যানন F2 এর শঙ্কর অরবিটালের আকৃতি কি, হ্যাঁ আমরা তো জানি শঙ্কর অরবিটালের আকৃতি ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়, কিন্তু এই ফ্লোরিন গুলাকে কোন রাখানে রাখছি? একই সরলরেখায় রাখছি। বলতে পারো ভাইয়া ফ্লোরিন গুলাকে কর্নারে দিয়ে মুক্তজোড় গুলো এখানে এখানে কেন দিলাম না? এই কেন দিব না বলতো? ফ্লোরিন কেন কর্নারে না রেখে অপোজিট সাইডে রাখবো? আনসারটা কি হবে? কেন ফ্লোরিনটা দুই প্রান্তে রাখবো? একটাই আনসার, স্থিতিশীলতা। যত দূরে রাখবো বিকর্ষণ কম হবে, যত দূরে রাখবো বন্ধন জোড় ইলেকট্রন গুলোর বিকর্ষণ কি হবে? কম হবে। ঠিক আছে, তাহলে এখন তোমরা একটা টেনশনে পড়ে গেছো নিশ্চয়ই যে ভাই যদি মুক্ত জোড় ইলেকট্রন এরকম বাইর হওয়া শুরু হয়, তাহলে এরকম ব্যতিক্রম বা এরকম ধরনের এক্সাম্পল আর কয়টা আছে? চিন্তার কোনো কারণ নাই। আমি যদি তোমাদেরকে এখন মুক্ত জোড় ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুর বের করার একটা শর্টকাট শিখাই দিই, আর কোনো আপত্তি আছে? কোনো চিন্তার কিছু আছে যদি আরেকটা শর্টকাট শিখাই দিই? চলো, কেন্দ্রীয় পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন বের করার শর্টকাট। কেন্দ্রীয় পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন বের করার শর্টকাট। শর্টকাটটার নাম হচ্ছে L ইকুয়াল টু x মাইনাস ডি মাইনাস এম, যেখানে L হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, x হচ্ছে কতটি অরবিটাল মিশ্রণ করা হয়েছিল বা সংকরায়িত অরবিটাল সংখ্যা, ডি মানে ডাইভ্যালেন্ট দ্বিযোজী পরমাণুর সংখ্যা, এম মানে মনোভ্যালেন্ট একযোজী পরমাণুর সংখ্যা। মনে থাকবে? L ইকুয়াল টু এক্স মাইনাস ডি মাইনাস এম। একটু উদাহরণ দিই তোমাকে, আমি উদাহরণটা দিই অ্যামোনিয়া দিয়ে। এখন কিন্তু ভাইয়া একটু ঝটপট আমার সাথে রেসপন্স করতে হবে। এক্স এর ভ্যালু কত অ্যামোনিয়ার জন্য? এক্স এর ভ্যালু কত? 3 4 5, কত হবে ভ্যালু? কত হবে তাড়াতাড়ি বলতে হবে। অ্যামোনিয়ার জন্য এক্স এর ভ্যালু কত? অ্যামোনিয়ার জন্য এক্স এর ভ্যালু, এক্স 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 হচ্ছে সংকরায়িত অরবিটাল সংখ্যা। এক্স কেমনে বের করে? হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। উল্টা পাল্টা আনসার দিতেছি সবাই, এবার ঠান্ডা মাথায় দেখ। এক্স মানে সংকরায়িত অরবিটাল সংখ্যা, একটু আগে পড়াইছি, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এখন বলো দেখি অ্যামোনিয়ার জন্য এক্স এর ভ্যালু কত? এই তো এখন ঠিক আছে সবার, 4। আনসারটা কত? 4। ডি মানে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। নাইট্রোজেনের সাথে কোনো দ্বিযোজী পরমাণু আছে কি? নাই। একযোজী কয়টা আছে? 3টা। তাহলে মুক্ত জোড় কয়টা? একটা। কি কেমন লাগলো ব্যাপারটা? ঠিক আছে, মানে তুমি পুরোটুকুই জ্ঞান পাইতেছো, ফুল নলেজটাই পাইতেছো তুমি। মনে করো তুমি পৃথিবীতে নতুন আসছো, তুমি জানো না অ্যামোনিয়াতে মুক্তজোড় যে একটা, তুমি কিন্তু শঙ্করায়নের একদম বেসিক ছাড়াই শর্টকাট দিয়ে বের করে ফেলতেছো সবকিছু। নাইট্রোজেনে একটা মুক্তজোড়, 3টা হচ্ছে বন্ধন জোড়, হিসাব সহজ। আচ্ছা, জ্যানন F2 এইটা যেটা মাত্র পড়াইলাম, এটা বের করতে পারবা কিনা দেখো।
আমরা বলছি না তিনটা মুক্ত জোড় থাকে, একটু প্রমাণ দেখি। L ইকুয়াল টু এক্স মাইনাস ডি মাইনাস এম। এক্স এর ভ্যালুটা কত কে বলতে পারবা? জাননের জন্য এক্স এর ভ্যালু কত আসছিল? একটু আগে পড়ছি আমরা। জাননের জন্য এক্স এর ভ্যালু 5। ওকে, ওকে 5। কোন দ্বিযোজী পরমাণু নাই। একযোজী কয়টা আছে? 2টা। আনসার কত? 3। হইলো এবার? হইছে? হিসাব হইছে? আচ্ছা, এবার ভাইয়ের একটা কথা শুনো তো, দেখো এবার একটা একটা অণুর এক্স এর ভ্যালু 5, ওই অণুটার এল এর ভ্যালু 3। কেমনে আঁকবো এই অণুটা? পর অণুটা দিলাম মাঝখানে, 5 মানে এমনে আইকা দিলা। মুক্তজোড় কয়টা আসছে? 3টা। এখানে দাও মুক্তজোড়, বাকিগুলা বন্ধন জোড় ইলেকট্রন। কি বুঝলা? হিসাব সহজ। আচ্ছা, এবার আমি কল্পনা করাই তোমাদেরকে। একটা অণুর এক্স এর ভ্যালু 5, এল এর ভ্যালু 2। এখন আঁকি চলো। এখন মুক্তজোড় গুলোকে কই দিব? লাল 3টা কর্নারে নাকি উপরে নিচে? এখন মুক্তজোড় রাইখা দিব লিনিয়ারে, আর ওইখানে যে থাকে মনে করো এ, এখানে মনে করো এ বি সি নামে কিছু আছে, এ এ এ 3টা পরমাণু আছে যাদের নাম এ দিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া, তোমাদের আইডিয়াও নাই তোমরা কি সব স্ট্রাকচার পড়তেছো। পোলাপেনের হাত হাত পা কাঁপবে এগুলা দেখলে। ঠিক আছে, এগুলা যখন পোলাপেনের ভর্তি পরীক্ষার একটা রুম, কোনো কোচিং সেন্টারে ঢুকে রুমে ঢুকে বলি যে এগুলা পারিস কিনা, পোলাপেন কাইন্দা দেয়, এগুলো একটাও পারে না। তোরা পারতেছিস, এটা শিক্ষাটা থাকবে, আরো ভালো পর্যায়ে আমরা যাবো শিখতে শিখতে। ঠিক আছে, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাদের একটা করতে দিই, একটু ঠান্ডা মাথায় আমাকে বের করে দাও তো। জ্যানন অক্সি ডাইফ্লোরাইড, এটার এক্স এর ভ্যালুটা আর এল এর ভ্যালুটা একটু বের করে দাও, আর কিছু চাই না। এক্স এর ভ্যালু আর এল এর ভ্যালুটা। ভেরি গুড, একজন এক্স এর ভ্যালুটা ঠিক লিখছে, আর এল এর ভ্যালুটা? ইমন ভেরি গুড ভাইয়া, দুইটা আনসারই কারেক্ট। সানি ভেরি গুড, এক্স এর ভ্যালু ঠিক আছে, এল এর ভ্যালুটা ঝটপট বের করে ফেলো। এল ইকুয়াল টু এক্স মাইনাস ডি মাইনাস এম। এল ইকুয়াল টু এক্স মাইনাস ডি মাইনাস এম। ওকে, তোমাদের আনসার বের হয়ে গেছে। এক্স এর ভ্যালু হচ্ছে 5, এল এর ভ্যালু 2। তাহলে বলো দেখি, 5 মানে সংকরায়িত অরবিটালের নাম কি? 5 মানে কি? sp3d। মানে জ্যানন 5টা অরবিটাল রেডি করবে, কিন্তু জ্যাননের 2টা মুক্ত জোড়কে ওইখানে জায়গা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই আমার জ্যানন 1 2 3 ত্রিকোণাকার তল গঠন করলো। উপরে একজনকে জায়গা দিতে হবে, নিচে একজনকে জায়গা দিতে হবে। মুক্ত জোড়গুলা কই রাখবো? কে বলতে পারবে মুক্ত জোড়গুলা কই রাখবো? উপরে নিচে। কোথায়? উপরে আর নিচে। দিলাম, উপরে দিলাম, নিচে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তা একটা পরমাণুর কাছে ফ্লোরিন দিই, একটা জায়গায় ফ্লোরিন দিই, আর একটা জায়গায় অক্সিজেন দিই। ঠিক আছে, আরেকটা জায়গায় অক্সিজেন দিই। আচ্ছা, ফ্লোরিনের মুক্ত জোড় কয়টা? ফ্লোরিনের মুক্ত জোড় কয়টা? ফ্লোরিন এর ইলেকট্রন বিন্যাস কি বলতো ভাইয়া? 2s2, 2px2, 2py2, 2pz1। একটা যদি বন্ধনে দেয় তার মুক্ত জোড় কয়টা কে বলতে পারবে? কয়টা? 3টা না ভাইয়া? 3টা। 3 জোড়া বলতে হয় না হলিজিৎ, মুক্ত জোড় কখনো জোড়া বলতে হয় না, মুক্ত জোড় মানেই জোড়া। 3টা, 3টা মুক্ত জোড় মানে 6টা ইলেকট্রন। ঠিক আছে, ওকে। তাহলে 1 2 3 4 5 6 দিছো। 1 2 3 4 5 6। ওকে, অক্সিজেনের মুক্ত জোড় কয়টা? সবাই পারে এটা, অক্সিজেন মুক্ত জোড় কয়টা? 2টা। আচ্ছা ভাইয়া, জ্যানন খুশি, ফ্লোরিন খুশি, অক্সিজেন খুশি না। ফ্লোরিন কেমনে খুশি? ফ্লোরিনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন।
ফ্লোরিনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন। জানন তো খুশির থেকেও বড় কিছু, অক্সিজেন খুশি না, কি করা যেতে পারে? কি করলে অক্সিজেনকে খুশি করানো যেতে পারে? কোনো চার্জও তো নাই, চার্জ দিয়েও খুশি করানো যেতে পারতেছি না। আনসারটা কি? পাই বন্ড। আনসারটা কি? পাই বন্ধন। তাহলে শঙ্কর অরবিটাল দিয়ে শুধু সিগমা হয়, পাই বন্ধন করার জন্য শঙ্কর অরবিটালের তো দরকার নাই। জ্যানন F2 বা জ্যানন অক্সি ডাইফ্লোরাইড অণু আঁকতে দিলে পারবা? অল বাংলাদেশের 10,000 স্টুডেন্ট যখন বুয়েটে পরীক্ষা দেয়, অল বাংলাদেশে 20 জন বা 25 জন স্টুডেন্ট সব কোশ্চেনের আনসার করতে পারে। আই হোপ তোমরা ভবিষ্যতে ওই ধরনের 20-25টা স্টুডেন্টের একজন হবা। ঠিক আছে? জ্যানন অক্সি ডাইফ্লোরাইড অণু। আমি আগেই বলতেছি ভাই এগুলো এইচএসসি তে আসবে না। এইচএসসি তে আসার পড়ায় ফেলছি PCl5 অ্যামোনিয়া মিথেন, আর কি বলে sp2 ওই ইথিন ইথাইন, শেষ। গত ক্লাসেই এইচএসসির পড়া এখান থেকে উদ্দীপক পড়া শেষ হয়ে গেছে। আবার নেক্সট ক্লাস আবার এইচএসসির কিছু পড়া পড়বো যেগুলোতে অবস্থান্তর ধাতু আছে, এগুলো হচ্ছে এক্সট্রিম লেভেল। ওকে, আচ্ছা আমাকে একটু হাইড্রোনিয়াম আয়ন, এই অণুটার নাম কি? হাইড্রোনিয়াম আয়ন। এটার এক্স আর এল এর ভ্যালুটা বলে দাও, এটা আবার এইচএসসি তে আসে, ফার্স্টেও আসছে এইচএসসি তেও আসছে। এটার এক্স এর ভ্যালু আর এল এর ভ্যালুটা বলে দাও। যত প্র্যাকটিস করবা ততই হাত খুলবে, ঠিক আছে? ইমনের আনসারটা ঠিক আছে এক্স এর, এল এর ভ্যালুটা একটু বলতে হবে ভাইয়া। শেষ না, আবিদার আনসারও ঠিক আছে। এল কত? এক্স ঠিক আছে, এল এর আনসারটা এখনো সঠিক হয় নাই কারো। মুক্তজোড় কয়টা? এখানে কেন্দ্রীয় পরমাণুর মুক্তজোড় কয়টা? একটা। কয়টা মুক্তজোড়? একটা। আমি একটু বের করে দেখাই, দেখো তো ভাইয়া। আচ্ছা তোমাদেরকে একটু আরেকবার দেখাইতেছি। x ইকুয়াল টু হাফ ভি, ভি মানে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন। অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত এক যোজনী বিশিষ্ট পরমাণু, কয়টা পরমাণু আছে এক যোজনী বিশিষ্ট? 3টা। মাইনাস ধনাত্মক চার্জ, কয়টা ধনাত্মক চার্জ আছে? একটা। আনসারটা কত? 4। 4 মানে কত? sp3। হাইড্রোনিয়াম আয়নে কয়টা কি সংকরায়ন হয়? sp3 সংকরায়ন হয় হাইড্রোনিয়াম আয়নে, ঠিক আছে না? আচ্ছা এবার এল এর মান, এল ইকুয়াল টু এক্স মাইনাস ডি মাইনাস এম। এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা 4। দ্বিযোজী পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর সাথে কোনো দ্বিযোজী পরমাণু নাই, একযোজী আছে 3টা, মুক্তজোড় একটা। মুক্তজোড় কয়টা? একটা। পারা যাবে? হাইড্রোনিয়াম আয়নে মুক্তজোড় কতটি? কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় কতটি? একটি। হাইড্রোনিয়াম আয়নের সংকরায়ন কি? sp3। হাইড্রোনিয়াম আয়নের আকৃতি কি? চতুষ্ক। ঠিক আছে? সরি, হাইড্রোজেন আয়নের কি sp3 সংকরায়নটা পর্যন্ত। আকৃতিতে কিছু ব্যতিক্রম আসবে। মুক্তজোড় ইলেকট্রন থাকলে আকৃতিটা কি কি পরিবর্তন হয় এটাও আমরা আস্তে আস্তে দেখব। ঠিক আছে? মুক্তজোড় ইলেকট্রন থাকলে আকৃতিতে কি কি পরিবর্তন হয় এই জিনিসটা একটু আমাদের দেখবো আর কি। ঠিক আছে? আচ্ছা এটা ওকে, তোমাদের এখন এই জিনিসটা একটু দেখবো, সেটা হচ্ছে আমরা মিথেন নিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে? তো মিথেন নিয়ে আমরা বলছি যে মিথেনের সংকরায়নটা sp3 এবং এর আকৃতিটা চতুস্তলকীয়। তোমরা জানো যে সংকর অরবিটালে মুক্তজোড় ইলেকট্রন থাকতে পারে, সেটা কাজে লাগুক আর নাই লাগুক, কিন্তু এই মুক্তজোড় ইলেকট্রনটা কিছু ডিস্টার্ব তোমাকে করতে পারে, কিছু ডিস্টার্ব করতে পারে। কেমন? দেখো অ্যামোনিয়া অণু, অ্যামোনিয়া অণু, এখন যে জিনিসটা পড়াচ্ছি ভাইয়া, এইটা ছাড়া এইচএসসির প্রশ্ন কিন্তু হয় না, ঠিক আছে? প্রত্যেক বছর একটা, অবশ্যই একটা প্রশ্ন, ঠিক আছে? তো আমরা এই অ্যামোনিয়া অণুর আকৃতিটা পড়ছি যে হ্যাঁ সংকরায়ন হয়, sp3 হয়, সবই আমরা গত ক্লাসে দেখছি। এই ক্লাসে এসেও আবার আমরা শর্টকাটে সেই জিনিসটা দেখছি। অ্যামোনিয়ার একটা সংকর অরবিটালে কি রয়ে যায়? মুক্তজোড় ইলেকট্রন রয়ে যায়। এইটার একটা প্রভাব আছে ভাইয়া। কি প্রভাব? অ্যামোনিয়া অণুর sp3 সংকরায়ন আকৃতি কত হওয়া উচিত ছিল? আকৃতি হওয়া উচিত ছিল চতুস্তলকীয়। বন্ধন কোণ হওয়া উচিত ছিল কত? 109 ডিগ্রি। কিন্তু একটু ঝামেলা আছে ভাইয়া, এই মুক্তজোড় ইলেকট্রন তার তো কোনো কাজ নাই, এই সংকর অরবিটালে ইলেকট্রন গুলো এইভাবে
এই নাইট্রোজেনের এই ইলেকট্রন গুলো এইভাবে নড়াচড়া করে, এই এরকম নড়াচড়া করে, এরকম নড়াচড়া করে, ঠিক আছে। এই নড়াচড়া করে সে পার্শ্ববর্তী বন্ধন জোড়ের উপর প্রভাব করে, কারণ তার তো কাজ নাই, মুক্ত জোড় এখানে ধাক্কা দেয়, মুক্ত জোড় আবার এই পাশে ধাক্কা দেয়। আচ্ছা, হাতের 4টা আঙ্গুল একটু চিপানোর চেষ্টা করো তো শেপ চেঞ্জ হয়ে যাবে না? তেমনি একটা ট্রাইপডকে আমরা যদি আরেকটু চাপ দিই দুই পাশ থেকে, তাহলে সেটার শেপে কি বিকৃতি চলে আসবে না? একটা অবশ্যই বিকৃতি চলে আসবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, এই নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন এটা যদি এদিকে সরেও আসে, তাহলে এটাও তো পরস্পর বিকর্ষণ করার কথা। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। ভিএসইপিআর তত্ত্ব মতে, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন মডেল বা যোজ্যতা স্তরের ইলেকট্রন জোড়া বিকর্ষণ তত্ত্ব মতে, মুক্ত জোড় বন্ধন জোড়ের সাথে যে বিকর্ষণটা দেয়, মুক্ত জোড় বন্ধন জোড়ের উপরে যে বিকর্ষণটা দেয়, সেইটা বন্ধন জোড়ের সাথে বন্ধন জোড়ের বিকর্ষণের মানকে অতিক্রম করে ফেলে। অর্থাৎ এইটার ধাক্কা এটা সত্যিকার অর্থে দুই দিক থেকে চেপে যাবে, দুই দিক থেকে 1 ডিগ্রি করে চেপে গেলে এই নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণটা একটু চেপে যাবে, চেপার ফলে এটার অ্যাঙ্গেলটা হয়ে যাবে 160 ডিগ্রি। কত হবে? 160 ডিগ্রি। বলতে ভাই ভাই এটাকে আমরা মুখস্থ রাখবো? দেখো ভাইয়া, অল্প কয়েকটারই আমাদের বইতে আছে, কয়েকদিন দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে, কারণ এটা তো ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নিচে দেখছে, ওইরকম কোনো সূত্র নাই যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি কমবে জানার জন্য। বাট মাথায় রাখতে পারো প্রতি এক জোড়া ইলেকট্রনের জন্য প্রায় 2.2 ডিগ্রি করে কমে যায়, প্রতি এক জোড়া ইলেকট্রনের জন্য প্রায় 2.2 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে অ্যামোনিয়া অণুর আকৃতিটা আর চতুস্তলকীয় থাকে না, এটার আকৃতি হয়ে যায় বিকৃত চতুস্তলকীয় বা পিরামিডের মতো অনেকটা। কিসের মতো? চতুস্তলক মানে একদম হাত পা ছেড়ে 4টা তল আর একটু চেপে পিরামিড পিরামিড হয়ে যাবে এটা, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? যে শঙ্কর অরবিটাল দিয়ে অবশ্যই স্থিতিশীলতা প্রাপ্তি হয়, জ্যামিতিক স্থিতিশীলতা, কিন্তু শঙ্কর অরবিটালে যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে, এই মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে বন্ধন কোণের উপর একটা ইফেক্ট আছে। বন্ধন কোণটা নরমালি হয় চতুস্তলকীয় 109 ডিগ্রি, 109 ডিগ্রি, 109.2 ডিগ্রি আর কি যেটা। তবে যদি এক জোড়া মুক্তজোড় থাকে প্রায় 2 ডিগ্রি মতো করে এই বন্ধন কোণটা কমে যেতে পারে, ঠিক আছে। এটা আমরা পরীক্ষায় লিখতে পারবো, বা আমি তোমাদের এইটা কিন্তু সম্পূর্ণ নোট আমি দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে। এবার আমি আরেকটা দেখাই তোমাদেরকে, সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে এই অ্যামোনিয়া আর পানি। আচ্ছা, পানির সংকরায়নটা কে বের করে দিতে পারবে ঝটপট? একটু তাড়াতাড়ি বলো তো, পানির সংকরায়ন কি? পানিতে অক্সিজেন পরমাণুর সংকরায়ন কি? পানির এক্স এর ভ্যালু কত আর এল এর ভ্যালু কত? ঝটপট বলে দাও, পানির এক্স কত, এল কত? পানির এক্স এর ভ্যালু হচ্ছে sp3। ভেরি গুড সানি, আনসার হচ্ছে 4 বা sp3। আর মুক্তজোড় কয়টা থাকবে? পানির মুক্তজোড় কয়টা থাকবে? এল এর মান দুইটা। মুক্তজোড় কয়টা? দুইটা, ঠিক আছে না? আচ্ছা, এল ইকুয়াল টু এক্স মাইনাস ডি মাইনাস এম, 4 মাইনাস 0 মাইনাস 2 মানে 2। ঠিক আছে, তোমাদের আনসার সবারটা ঠিক আছে, গুড। তাহলে এই হচ্ছে আমার অক্সিজেন, এই তার একটা শঙ্কর অরবিটাল, এই তার একটা শঙ্কর অরবিটাল, এই যে শঙ্কর অরবিটাল, এই যে শঙ্কর অরবিটাল। এর মধ্যে দুইটা দিয়ে সে কি তৈরি করবে? দুইটাতে হাইড্রোজেনের সাথে বন্ধন করবে, বাকি দুইটাতে সে কি রেখা দিবে? বাকি দুইটাতে মুক্তজোড় রেখা দিবে। আমরাই তো বের করলাম, এল হচ্ছে এক্স এর মান 4 মানে 4টা অরবিটাল রেডি হবে, এর মধ্যে দুইটাতে হাইড্রোজেন, দুইটাতে মুক্তজোড়। আচ্ছা, এবার আসো, এবার তো ঘটনা অনেক খারাপ। এই দুইজনকে ধাক্কা দিছে, এই মুক্তজোড় অরবিটালকে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে এ ধাক্কা খেয়ে এদিকে সেটারে ধাক্কা দিছে, এটা ধাক্কা খেয়ে এদিকে সেটারে ধাক্কা দিছে। আচ্ছা, প্রতি এক জোড়ার জন্য যদি 2.2 ডিগ্রির মতো কমে, দুই জোড়ার জন্য ধাক্কা খেয়ে কত ডিগ্রি কমবে? কত ডিগ্রি কমবে বলো তো? অ্যাটলিস্ট 4.5 ডিগ্রির কাছাকাছি কমে যাবে না? অ্যাটলিস্ট কত ডিগ্রি কমে যাবে? 4.4 বা 4.5 এর মতো। তাহলে পানি নরমালি বন্ধন কোণ হওয়ার কথা 109 ডিগ্রি। একটা ছাত্রকে যদি বলা হয় পানির সংকরায়ন sp3,
ওই ছাত্র কি সবার সাথে বলবে না যে স্যার তাহলে কি বন্ধন কোণটা 109 ডিগ্রি? এটাই কি তার প্রশ্ন হওয়া উচিত? কিন্তু না, এই মুক্তজোড় গুলা ঝগড়ার কারণে বন্ধন কোণ হয়ে যাবে 104.5 ডিগ্রি। পানির বন্ধন কোণ কত? 104.5 ডিগ্রি। তাহলে পানির অণুটার আকৃতি কি? পানি চিপা খাইতে খাইতে মানে এত চিপে যাবে আকৃতি, পানিকে বলে উল্টা ভি আকৃতি। কি বলে? মানে ভি রে উল্টা করে দাও, ভি আকৃতি। ঠিক আছে, বিকৃত আকৃতি বা উল্টা ভি আকৃতি। পানির এই মুক্ত জোরের কারণে, বিকর্ষণের কারণে এর বন্ধন জোর বিকর্ষণটা অতিক্রম করে এত বেশি মান আসে যে এইটা চাপা খাইতে খাইতে থাকার কথা ছিল এইভাবে। পানি থাকার কথা কি ছিল? এমনি না, এই 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 স্ট্যান্ডার্ড ওয়েতে থাকার কথা ছিল না, চতুস্তলক টেট্রাহেড্রাল। এই টেট্রাহেড্রাল না হয়ে এরকম চিপে গেছে, কাছাকাছি চলে আসছে। এই দুইটাতে মুক্ত জোর আরামসে আছে, মানে 109 ডিগ্রির মধ্যে মুক্ত জোর বেশি অ্যাঙ্গেল নিয়ে ফেলছে, তাদের কারণে তারা 113 ডিগ্রি করে নিয়ে রেখে দিছে। আর হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনটাতে 104.5 ডিগ্রি বানায় ফেলছে। আমি কি কিউট একটা স্ট্রাকচার রাখছি না? কোনো বললি না যে ওয়াও ভাই কি সুন্দর একটা জিনিস রাখছি না, দেখতো। ঠিক আছে, যে 104.5 ডিগ্রি। তাহলে পানির অণুর আকৃতিটা হচ্ছে 104.5 ডিগ্রি। ওকে, আচ্ছা একটু পরীক্ষার হলে লেখার মতো একটু বলে দিই যে ভাই পরীক্ষার হলে কেমনে লিখবো। তোমাকে আমি বলি কিভাবে আসবে। একটা উদ্দীপক দেখাই তোমাদেরকে। দেখো উদ্দীপকটা এরকম করবে, এই যে এরকম একটা বক্স দিবে, ঠিক আছে। আচ্ছা, বক্স দিয়ে বলবে যে মনে করো এখানে দিল হচ্ছে, বক্সটা বাড়াই, বলল এ পাশে হচ্ছে গ্রুপ আর এ পাশে হচ্ছে পর্যায়। ঠিক আছে, পর্যায় আর গ্রুপ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমি লিখে দিই হচ্ছে তোমার 15, আর একটু একটু কেটে দিয়ে এই জায়গাটা, এই সাইডটা একটু সুন্দর করে দিই। এই পর্যায়ে গেল 15 পরে 16। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি, এখানে দিলাম হচ্ছে আমরা এ। ওকে, এখানে দিলাম এ, এখানে দিলাম হচ্ছে বি, এখানে দিলাম হচ্ছে আমরা সি। ওকে, ওকে, এইভাবে দিবে। A2B আর CA3 এর সংকরায়ন এবং আকৃতির আলোচনা করো। সংকরায়ন এবং আকৃতির আলোচনা করো। ঠিক আছে, এ মানে প্রথম পর্যায়ের প্রথম গ্রুপের পরমাণুটা। ঠিক আছে না? তাহলে আর এই 15 মানে হচ্ছে, সরি আমি একটু লিখতে ভুল করছি, A2C, আর একটু লিখতে ভুল করছি ভাইয়া, দেখো BA3। এখন ঠিক আছে, হ্যাঁ, BA3। আচ্ছা, গ্রুপ 16 কার গ্রুপ? অক্সিজেনের গ্রুপ না ভাইয়া। 15 কার গ্রুপ? নাইট্রোজেনের গ্রুপ। গ্রুপ 16টা কোন নাম্বার পর্যায় থেকে শুরু হয়? দ্বিতীয় পর্যায়, কারণ প্রথম পর্যায়ে তো হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া কেউ নাই। তাহলে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় গ্রুপের প্রথম পরমাণুটার নাম কি? মানে দ্বিতীয় পর্যায়ের 15তম গ্রুপের প্রথম পরমাণুটার নাম নাইট্রোজেন। ঠিক আছে, প্রথম পরমাণুটার নাম নাইট্রোজেন। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ের তৃতীয় গ্রুপে দ্বিতীয় পর্যায়ের 16তম গ্রুপের পরের মানে পরমাণুটার নাম কি? অক্সিজেন। মানে 15 আর 16 বলতে তো এই গ্রুপগুলো তো প্রথম পর্যায়ে নাই, এরা শুরুই হয় দ্বিতীয় পর্যায় থেকে। ঠিক আছে না? তাহলে এইটা মানে হচ্ছে আমাদের পানি, এইটা মানে হচ্ছে আমাদের অ্যামোনিয়া। এখন তুমি 2 বছর পড়াশোনা করবা এইচএসসির, 9-10-এ থাকতেও তুমি পর্যায় সারণী অনেকবার দেখা হয়েছে। দেখতে দেখতে এটা তুমি এমন বেশি তোমার দক্ষতা চলে আসবে, A2C আর BA3 দেখে তুমি বুঝতে পারবে এটা পানি আর অ্যামোনিয়ার কথা বলছে। তো তুমি পরীক্ষার হলে স্টার্ট করবা পানি, ফার্স্টে পানি,
এর বলবা যে পানিতে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দিয়ে বলবা, এভাবে শুরু করবা যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস উদ্দীপিত অবস্থায় 1s2 2s2 2px2 2py1 2pz1। তো যৌগ গঠনের সময় অক্সিজেন অণুর শেষ কক্ষপথের 4টি অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির 4টি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করে। আচ্ছা, এই 4টি হাইব্রিড অরবিটাল এর মধ্যে 2টি সংকর অরবিটাল হাইড্রোজেনের সাথে sp3-1s সিগমা বন্ধন তৈরি করে। বাকি সংকর অরবিটাল গুলোতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। sp3 সংকর অরবিটালে মূলত চতুস্তলকীয় আকৃতির হলেও এই মুক্তজোড় বিকর্ষণ প্রভাবের ফলে যেহেতু ভিএসইপিআর তত্ত্ব মতে বা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন মডেল যোজ্যতা স্তরের ইলেকট্রন জোড়া বিকর্ষণ তত্ত্ব মতে মুক্তজোড় বিকর্ষণ ইজ গ্রেটার দেন বন্ধন জোড় বিকর্ষণ। এ কারণে এই আকৃতিটি কিছুটা সংকুচিত হয়ে 104.5 ডিগ্রি হয়ে থাকে। তাহলে তুমি এক পেজের মধ্যে কাঠটা লিখলা, পানিরটা লিখলা, এরপরে বাকি এক পেজে তুমি অ্যামোনিয়ারটা এভাবে করে লিখে দিলা। যেমন গত ক্লাসে তোমরা অ্যামোনিয়ারটা পড়ছো, এই অ্যামোনিয়ারটা লিখে বন্ধন কোণটা 160 ডিগ্রি আকৃতি পিরামিডীয় এই কথাটা বলে শেষ করে দিলা, 4 মার্ক পেয়ে যাবা। এইটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনে 4 মার্কের জন্য এভাবে আসতে পারে, দুইটা আসতে পারে একসাথে, একটা আলাদা দিতে পারে। ঠিক আছে, দিলে আমরা এভাবে করে মার্কটা ক্যারি করতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। মেইন হচ্ছে চিত্রটা আর এই ভিএসইপিআর এই কথাটা লিখছো কিনা, কোন তত্ত্বে এই কথাটা বলা আছে। এটা হচ্ছে ভিএসইপিআর তত্ত্ব। যোজ্যতা স্তর, ভ্যালেন্স মানে যোজ্যতা, শেল মানে স্তর, ই মানে ইলেকট্রন, পি মানে পেয়ার মানে জোড়া, আর মানে রিপালশন বা বিকর্ষণ। যোজ্যতা স্তর ইলেকট্রন জোড় বিকর্ষণ তত্ত্ব, ভিএসইপিআর তত্ত্ব মতে মুক্তজোড়কে যে বিকর্ষণ করে তা মুক্তজোড় বন্ধন জোড়ের বিকর্ষণের তুলনায় বেশি হয়, বন্ধন কোণ কিছুটা সংকুচিত হয়ে যেতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা ব্যাখ্যাটা লিখে ফেলবো। হ্যাঁ, মানে এখানে আমার মনে করো আমরা মুখস্থ করে ফেললাম আর কি। ঠিক আছে, ওকে, বাস আমাদের হয়ে গেছে আজকে। জারিফ রেকর্ডটা অফ করে দাও ভাই। ঠিক আছে, মোটামুটি আমাদের টপিক, আজকের টপিক এ পর্যন্তই আমাদের ক্লিয়ার। এখন আমরা